হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি। বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের হার্দিকভাবে স্বাগত জানাই। দেখো, তোমরা এসএলএসটি 2025 দেওয়ার পর অ্যান্সার কি চ্যালেঞ্জ করার পর এখনও ফাইনাল অ্যান্সার কির জন্য অপেক্ষা করছো, এবং সেই অপেক্ষা করার সাথে সাথে তোমাদের মনে একটা দোলাচল কাজ করছে। সেই দোলাচলটাকে আমি কিন্তু কাটানোর জন্য, ভরসা দেওয়ার জন্যই মাঝে মধ্যেই এই ধরনের ভিডিও করে থাকি, এবং সেখানে আমি তোমাদের কিন্তু পজিটিভ দিকটাকে তুলে ধরার চেষ্টা করি যাতে তোমরা একটু কনফিডেন্স পাও। দেখো, তোমাদের বারবার বলছি, তোমাদের যে মনে দোলাচল বা প্রশ্নটা রয়েছে যে তোমরা কত পেলে, তোমাদের কাট অফ কত হলে তোমাদের প্রিলিমিনারি মেরিট লিস্টে তোমাদের নাম বেরোবে। তোমরা প্রত্যেকে জানো যে প্রিলিমিনারি মেরিট লিস্ট যেটা অক্টোবরের শেষ সপ্তাহে প্রকাশিত হতে চলেছে, এবং নভেম্বরের দ্বিতীয় উইক থেকে তোমাদের মোটামুটিভাবে ইন্টারভিউ শুরু হয়ে যাবে, এবং 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ হয়ে যাবে। এবার দেখো, তোমরা যারা মনে করছো যে ফাইনাল অ্যান্সার কি যাই আসুক না কেন, তোমরা ইতিহাস আর বাংলা বিষয় বাদে বাকি সমস্ত বিষয়ে নবম দশমে যারা ভাবছো যে আমরা 53+ মার্কস পাবো আউট অফ 60, তারপর তোমাদের অ্যাকাডেমিক রয়েছে, এবং যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের তো এক্সপিরিয়েন্স যোগ হবে, মানে যারা ইন সার্ভিস ছিল। তো যারা ফ্রেশার্স তাদের অ্যাকাডেমিক প্লাস হচ্ছে রিটেনের মার্কস যোগ হবে। যারা এই 60 রিটেনের মধ্যে 53+ পাবে নবম দশমে ইতিহাস এবং বাংলা বাদে, তাদেরকে বলবো তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিতে শুরু করে দাও সিরিয়াসলি। এবার 2-1 নাম্বার এদিক ওদিক হতে পারে, যদি দেখা যায় যে 2-1 নাম্বারের জন্য কেউ ইন্টারভিউতে ডাক পেল না, কিন্তু তার সেই পরিশ্রমটা কিন্তু কোনো না কোনো পরীক্ষায় বা কোনো না কোনো ক্ষেত্রে কাজে লেগে যাবে। কিন্তু তোমরা যদি ইন্টারভিউর জন্য না প্রিপারেশান নাও, কিন্তু তোমাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি, তোমাদের ইন্টারভিউর যে পরীক্ষা সেটা খুব তাড়াতাড়ি চলে আসবে, তোমাদের প্রিপারেশান ঠিকঠাক হবে না, ফলত তোমরা ঠিকভাবে প্রেজেন্ট করতে পারবে না, ইন্টারভিউতে যে কেটে যাবে। আবার এই দোলাচলের মাধ্যমে তোমরা আর যে পরীক্ষাগুলো রয়েছে, গ্রুপ সি ডি এর যার ফর্ম ফিল আপের ডেট প্রকাশ হয়ে গেছে, আপার প্রাইমারি পরীক্ষা রয়েছে, সেইগুলোতেও মন বসাতে পারছো না। দেখো, তোমাদের একটা কথা বলি যে কোর্ট বা আমাদের আইন ব্যবস্থা, এই যে এখনও অনেকে এসএলপি, এমএ ফাইল মামলা এই সব যে বিষয়ের দিকে যাচ্ছে এক্সপিরিয়েন্স মার্কসকে নিয়ে, হাইকোর্টে তো মনে হচ্ছে এই সব, যেহেতু সুপ্রিম কোর্টে একবার এইগুলোকে তোমার হচ্ছে ওরা ইগনোর করে দিয়েছে, গ্রাহ্য করেনি, হাইকোর্টে কিছু হবে বলে মনে হচ্ছে না, আর সুপ্রিম কোর্ট এই বিষয়গুলোকে গুরুত্বের সাথে দেখবে বলে মনে হচ্ছে না। এইগুলো সব খারিজ হয়ে যাবে। যারা কমেন্ট সেকশানে বলছো, তোমরা সত্যি কথাই বলছো। আমরা হয়তো ফ্যাক্টটা তুলে ধরছি যে ফ্রেশার্সরা মামলা করতে চলেছে, তোমাদেরকে সকলকে সহযোগিতা করার কথা বলছে। 200 জন রেসপন্ডেন্ট থাকলে কিন্তু মামলাটা একটা বেস পাবে বা জোরালো হবে, কিন্তু আলটিমেটলি আমরা যেটা মনে প্রাণে মানছি, এই মামলাগুলো সব খারিজ হয়ে যাবে। সুপ্রিম কোর্ট তো কোনোভাবেই গুরুত্ব দেবে বলে আর মনে হচ্ছে না। দেখো, আইন ব্যবস্থাও চাইছে যে যারা যোগ্য শিক্ষক তারা কিন্তু এই সিলেকশান প্রসেসের মাধ্যমে তারা কিন্তু আবার যোগ্যতায় ফিরে আসুক বা চাকরিতে আসুক, কারণ তাদেরও ফ্যামিলি রয়েছে। এটা একটা হয়তো মানবিকতার দিক দিয়ে বলছে, তাই তাদের এক্সপিরিয়েন্স নাম্বারটাকে, যে একটা ফ্রেশারদের সাথে একই সঙ্গে পরীক্ষা হয়ে একটা বৈষম্য তৈরি হচ্ছে, সেটাকে কিন্তু তারা কিন্তু ওই বৈষম্যর জায়গাটা কিন্তু আইন ব্যবস্থা দেখছে না, যেটা আমরা ফ্রেশার্সরা বা তোমরা যারা ফ্রেশার্স আছো তারা দেখছো। ফলত আইন ব্যবস্থাও চাইছে যে যারা যোগ্য শিক্ষক ছিল তারা যেন ফিরে আসে। এবার দেখো, এই অবস্থায় তোমাদেরকে সকলকে পজিটিভ দিকেই ভাবতে হবে। যে ভ্যাকেন্সি বাড়াবে কি না সেটাও বলতে পারবো না, বা কেউই বলতে পারবে না ভ্যাকেন্সি বাড়বে কি না। ভ্যাকেন্সি না বাড়ালে ফ্রেশার্সদের ক্ষেত্রে চাপ আছে, এটা অপ্রিয় হলেও সত্য কথা। এবার দেখো, যে কটা ভ্যাকেন্সি রয়েছে সেটাকে ধরে যারা আমরা ইন্টারভিউর জন্য সুযোগ পাবো হয়তো বা পেতে চলেছি, তাদেরকে কিন্তু সেটা ধরেই চলতে হবে। সব সময় আমাদের কিন্তু সব কিছু ঊর্ধ্বে যাওয়ার ক্ষমতা থাকে না। যদি দেখা গেল যে ভীষণ আন্দোলন হলো, তাও ভ্যাকেন্সি বাড়লো না, কিন্তু অনেকেই ফ্রেশার্সরা ডাক পেল, কিন্তু তাই বলে কি তোমরা থেমে থাকবে? নেগেটিভ যারা মার্কেটে ছড়াচ্ছে বা যারা নেগেটিভিটির মধ্যে ঢুকে গেছে, যারা পজিটিভ ভেবে পড়াশোনা করলে, তারা কি ইন্টারভিউতে যাবে না? নাকি ইন্টারভিউর প্রিপারেশানটা নেবে না? যদি একটা প্রাতিষ্ঠানিকভাবে সমস্ত আন্দোলনের বিরুদ্ধে গিয়ে তারা ভ্যাকেন্সি বাড়ালো না বা কিছু করলো না, যেমন পরীক্ষা হলো তেমনভাবেই যেটা চাইছে সেইভাবেই করে নিল, তখন কি তোমরা তাহলে কি
পজিটিভ ভাববে না বা পড়াশোনা ইন্টারভিউর জন্য করবে না, তোমাদেরকে সেটা ধরেই করতে হবে। তাই বলে আমি এটা বলবো না যে তোমরা আন্দোলন করো না। অবশ্যই আন্দোলন প্রভাবিত করে। আন্দোলন অধিকারের জন্যই আন্দোলন হয়, অধিকারের জন্যই বিক্ষোভ হয়, অধিকারের জন্যই লড়াই হয়। এবার দেখো কতটা তোমরা সেটা ছিনিয়ে নিতে পারবে। অবশ্যই আন্দোলনের গুরুত্ব রয়েছে, তা আমি স্বীকার করি এবং মানি। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থা যেভাবে চলছে তাতে তো সব কিছু প্রশাসনকে কাজে লাগিয়ে দমিয়ে দেওয়া হচ্ছে। এই যোগ্য চাকরিহারা শিক্ষকরাও তো বিরাট আন্দোলন করেছিল তাদের চাকরি ফিরে পাওয়ার জন্য। আলটিমেটলি তাদেরকে পরীক্ষার মাধ্যমেই কিন্তু আবার ফিরতে হচ্ছে। তাহলে দেখো তাদের সঙ্গে একদিক দিয়ে অন্যায়মূলক তো একটা জিনিস হলো বলে মনে হচ্ছে সবারই, যে যদি যোগ্য হয় সেটা তো বেছে দেওয়ার দরকার ছিল এসএসসির। যাই হোক, সেসব বিষয়ে যাচ্ছি না। পজিটিভলি যারা কিন্তু ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিতে চাও তারা অবশ্যই ইন্টারভিউর জন্য প্রিপারেশান নাও। 6টা সিট আছে, ধরে নাও ওদেরকে 10 নাম্বার দিচ্ছেন সার্ভিসদের, সেটা আমার দেখার দরকার নেই এখন। আমি 100% যদি দিতে চাই আমি তার জন্য লড়ব। ফল সেই শ্রীকৃষ্ণের মতোই বলতে হবে যে নিষ্কাম কর্ম করো, মানে ফলের আশা ছেড়েই এখন পরিশ্রমটা করো, মানে উপায় কিছু নেই এখন যা দেখছি। তো যারা 53+ পাবে এবং ইতিহাস এবং বাংলায় নবম দশমে যারা 55+ পাবে তারা কিন্তু সিরিয়াসলি পড়াশোনাটা শুরু করে দাও। ইন্টারভিউর জন্য তোমার সাবজেক্ট থেকে কিছু কোশ্চেন করা হবে। সাবজেক্ট থেকে মৌখিক প্রশ্নাবলী 1 লাইনার যেগুলো 1 নম্বরে সেইগুলোকে প্রস্তুত করতে হবে। যারা ভূগোলের ছাত্রছাত্রী আছো দেখছো, তারা কিন্তু আমার অনেক ভিডিও দিচ্ছি দেখো রেগুলার, যে এসএলএসটির মৌখিক সম্ভাব্য উপযোগী প্রশ্ন সেইগুলো করতে পারো। কারণ তোমাদের স্টেট, তোমাদের ডিস্ট্রিক্ট, তোমাদের কান্ট্রি এইগুলো থেকে বেশি কোশ্চেন আসবে এবং সবচেয়ে বেশি কোশ্চেন আসবে তুমি যে জায়গায় বসবাস করছো সেই রাজ্য থেকে এবং সেই জেলা থেকে। তোমাদের এই নিয়ে অনেক ভিডিও আমার আছে, তোমরা দেখে নিও। আর সেই সঙ্গে যারা বিভিন্ন রিজার্ভেশন ক্যাটাগরিতে রয়েছে তারা কত পেলে কিন্তু তোমরা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে পারো সেই নিয়েও আমার ভিডিও রয়েছে, তোমরা কিন্তু আমার ভিডিও লিস্ট থেকে দেখে নিতে পারো, আলাদা করে আর বলছি না। আর যারা একাদশ দ্বাদশে সব বিষয়ের ক্ষেত্রেই বলছি 50+ পাবে জেনারেলে, মেল ফিমেল যা আছো তারা কিন্তু প্রিপারেশান নিতে পারো, অবশ্যই নেবে। কারণ নবম দশমের থেকে একাদশ দ্বাদশের কোশ্চেন অপেক্ষাকৃত অনেকটাই কঠিন হয়েছিল। 50-এর ওপর যারা পেয়েছো তারা সিরিয়াসলি নিতে শুরু করে দাও। দেখো ওদেরকে 80 দিচ্ছেন সার্ভিসদের দিক, 80 সবাই পাবে না। যে কাট অফটা সিলেক্ট করা হবে হাইয়েস্ট মার্কস টু যতগুলো ভ্যাকেন্সি আছে সেই অনুযায়ী একটা লোয়েস্ট মার্কসকে একটা ঠিক হবে, যেখান পর্যন্ত কাট অফটা থাকবে জেনারেলের, এসসি এসটি ওবিসি ডব্লিউএসের। তো দেখা যাবে 62-63-তেও চলে আসবে, বা 65-তে, 64-তে, 63-তে, 62-তে চলে আসতে পারে। তাই যাদের 52, 51, 53, 11-12-এর কথা বলছি, বা নবম দশমের কথা যদি বলি, সেক্ষেত্রে যাদের হচ্ছে 53+ চলে এসছে, 63, 64 যাদের একাডেমিক যোগ করে হচ্ছে তারা কিন্তু ডাক পেতে পারো জেনারেলের। তো তোমরা কিন্তু পড়াশোনা করো। আরেকটা বিষয়, কিভাবে তোমরা এই ইন্টারভিউর প্রিপারেশানটা নেবে সেটা নিয়ে বলবো। দেখো যাদের কনফিডেন্স আছে, যারা নিয়মিত পড়াও, তারা নিয়মিত ডেমো প্র্যাকটিস করো বোর্ডে। আর সেই সঙ্গে তোমার সাবজেক্টের কোশ্চেন তুমি একটু কিভাবে নিজেকে ইন্ট্রোডিউস করবে, তোমার ইন্ট্রোডাকশন মানে তোমার সম্পর্কে বলা, এইগুলো প্র্যাকটিস করে নিতে পারো। যে পারে তার আলাদা করে, সত্যি কথা বলছি, তার আলাদা করে ওই কোচিং ফোচিং লোক দেখানো এইসব করার কোনো দরকার নেই। যে হাতিয়ার চালাতে পারে সে ভোঁতা হাতিয়ারও শত্রুকে মেরে দেবে, এইটা বাস্তব কথা। যে হাতিয়ার চালাতে পারে তাকে যাই দিয়ে দিক সে কিন্তু লড়াইটা করে দেবে। আর যার মনে হচ্ছে কনফিডেন্সের অভাব আছে, তুমি ভয় পেতে পারো, কাঁপতে পারো, নার্ভাস হতে পারো, তোমার প্র্যাকটিসের দরকার আছে, সে কিন্তু অবশ্যই গাইড নিতে পারো। আমি এই নয় যে কোনো ওই তুমি গাইড নিচ্ছ সেই জিনিসটাকে আমি ছোট করছি না, সেটা নয়। যার দরকার সে নেবে। আর যে ভাবছো আমি পারবো, আমি একটু নিজে প্র্যাকটিস করলেই পারবো, তার থেকে বেস্ট কিছু হবে না। এবং নিয়মিত ডেমো প্র্যাকটিস করো একটা টপিক ধরে। তোমরা 5 থেকে 7 মিনিট কি 3 মিনিট সময় পাবে মাইক্রো টিচিং আকারে, সেইখানে কিন্তু 5টা স্কিলকে ফুটিয়ে তুলতে হবে। এবং কিভাবে চক
বোর্ড ওয়ার্ক করবে, কোন হাতে ডাস্টার ধরবে, সেই নিয়েও আমি কিন্তু ভিডিও করেছি, তোমরা দেখে নিতে পারো। 5টা তোমার যে স্কিল রয়েছে সেই 5টা স্কিলকে কিন্তু তোমাকে সুন্দরভাবে ওই সময় প্রেজেন্ট করতে হবে। আর সেই সঙ্গে তো তোমার ড্রেসিং সেন্স থেকে ড্রেস কোড, তোমার যেটা ইমপ্রেশন ফেলবে টিচারদের কাছে এন্ট্রি থেকে শুরু করে, সেটার ওপরও ভিডিও রয়েছে। কিভাবে তুমি ইন্টারভিউ দেবে, কি 20টা ম্যানারিজম মেনটেন করবে, সেই নিয়েও ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো। আর তোমরা হচ্ছে যারা ভূগোলের ছাত্রছাত্রী আছো, সেটা আমি একবার বললাম যে কি কি মৌখিক প্রশ্নাবলী তোমাদের কমন আসতে পারে বা করতে পারে, সেই ধরনের ভিডিও আমার এতে আছে, দেখে নিতে পারো। এবং সব সাবজেক্টের ক্ষেত্রে বলবো, তোমরা অবশ্যই যেমন এসএসসি পরীক্ষা রিটেন পরীক্ষা দেওয়ার সময় সাবজেক্টটাকে গুরুত্ব দিয়েছো, এক্ষেত্রেও দেবে। শুধু যে ডেমোকে দেবে তা কিন্তু নয়, এখানে ডেমনস্ট্রেশন, কোশ্চেন, তোমার ব্যক্তিগত, তোমার কোথা থেকে এসেছো এই সব সংক্রান্ত কোশ্চেন, তোমার হবি, যাবতীয় যে কোশ্চেনগুলো সেইগুলো কিন্তু খুব ভালো করে বলার চেষ্টা করবে। যেটা জানো না সেটা বলবে ক্লিয়ারলি, যে স্যার এই মুহূর্তে আমার জানা নেই। সেটা এমন কিছু বলো না যাতে সেটা মিথ্যে রূপে পরিগণিত হয় বা মিথ্যে বলছে এরকমভাবে প্রকাশ পায়, ফলত তোমার ক্ষেত্রে কিন্তু নেগেটিভ ইমপ্রেশন পড়ে যাবে। সোজা হয়ে বসবে, সামনে হাত রাখবে, এইগুলো নিয়ে আমি ভিডিও করেছি, তাও একবার বলে দিচ্ছি। এবং সেই সঙ্গে তোমরা যারা গ্রুপ সিডি এর পরীক্ষা দেবে তাদের জন্য আমার কিন্তু ক্লাস চলছে, মানে আমি জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকটা পড়াচ্ছি। আপার প্রাইমারি যারা পড়বে, আমি আপার প্রাইমারির সমস্ত ইউনিট একদম সিডিপি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে শুরু করে বেঙ্গলি, ইংরেজি এবং সোশ্যাল স্টাডিজ, ইভিএস এইগুলো ক্লাস করছি। এবং তোমাদের এই মুহূর্তে জিওগ্রাফির ইন্টারভিউ সম্ভাব্য কোশ্চেন করছি। যারা ভিডিওটা দেখবে, যারা প্রথম, তারা লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকন প্রেস করে দেবে, বন্ধুদের মধ্যে আজকে শেয়ার করে দেবে ভিডিওটা, এবং তোমরাও রেগুলার দেখবে। ভালো থেকো, চলো, গুড নাইট।